হৃদমোহিনী পর্ব ৪। আশমিন রুহির দিকে রাগী দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে। তা দেখে রুহির যায় যায় অবস্থা। যতই দুষ্টুমি করুক, তবে এই আশমিন স্যারকে সে জমের মতো ভয় পায়। সবসময় কেমন গম্ভীর আর রাগী চেহারা নিয়ে থাকে। রুহি মনে মনে বলে, গোমরো মুখো লোক একটা, সবসময় মুখটাকে বাংলার প্যাচ করে রাখে, হাসলে যেন তার জাত যাবে। ডেভিল একটা। খচ্চর বেটা, এখন দেখো কিভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে গিলে খেয়ে ফেলবে। একে টিচারকে বানিয়েছে, কিন্তু কথাগুলো তার মনেই রেখে দেয়, মুখ ফুটে বলতে পারে না। বললে হয়তো এই বেটা তার গর্দান নিয়ে নিতেও 2 সেকেন্ড সময় লাগবে না। রুহির ভাবনার মাঝেই আশমিন বাজ খায় ধমকে বলে ওঠে, এই বেয়াদব মেয়ে, দেখে শুনে হাঁটতে পারো না? চলার সময় চোখ কোথায় থাকে তোমার? আর এতক্ষণ কি বললে আমায় তুমি? রুহি, নীলা, রিমা তিনজনেই আশমিনের ধমকে কেঁপে ওঠে। নীলা বেচারি মনে হচ্ছে ভয় কেঁদেই দিবে। নীলা একটু ভীতু টাইপের, সামান্যতেই ঘাবড়ে যায়, ভয় পেয়ে যায়। রুহি ভয়ে ঢুক গিলে আমতা আমতা করে বলে, সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, আর জীবনেও এমন করব না। এখন থেকে সাবধানে চলাফেরা করব। প্লিজ স্যার, মাফ করে দেন। আর মনে মনে বলে, আমার যেভাবে মন চায় সেভাবেই চলাফেরা করব, তাতে তোর কিরে বজ্জাত নাইজেরিয়ান এনাকোন্ডা? আশমিন রুহির দিকে কিছুক্ষণ তীক্ষ্ণ নজরে তাকিয়ে থেকে বলে, আর বানরের মতো তিরিং বিরিং না করে সোজা ক্লাসে যাও, আর যেন এমন বাদরামি করতে না দেখি। এই বলে আশমিন পাশ কাটিয়ে গটগট করে চলে যায়। রুহি আশমিনের যাওয়ার দিকে তাকিয়ে ভেঙচি কেটে বলে, কত বড় সাহস আমাকে বাদর বলে, এর প্রতিশোধ তো আমি নেবই। রিমা বলে, কেন, কি করবি তুই? রুহি ঠোঁটের কোনায় বাঁকা হাসি ঝুলিয়ে বলে ওঠে, যখন করব তখন তো দেখতেই পারবি। এখন চল ক্লাসে যাই। এই বলে তিনজন ক্লাসের দিকে চলে যায়। 2টা ক্লাসের পারে আশমিনের ক্লাস। আশমিন ক্লাসে আসতেই সবাই একদম চুপ হয়ে যায়, কারণ আশমিন একদম হৈহুল্লোড় পছন্দ করে না। আর তারাও জানে আশমিন কতটা রাগী, তার ক্লাসে একটু ব্যতিক্রম করলেই তার জন্য শাস্তি বরাদ্দ। আশমিন ক্লাসে ঢুকতেই সবাই সালাম দেয়। আশমিন সালামের জবাব দিয়ে একবার আর চোখে রুহির দিকে তাকায়। রুহি ভয়ে মাথা নিচু করে আছে। নীলা আর রিমারও একটি অবস্থা, কারণ তারা যে আকাম করেছে সেই ভয়েই ধরা পড়ার ভয়ে কাচুমাচু হয়ে বসে আছে তিনজন। তা দেখে আশমিন বাঁকা হাসে, আর মনে মনে বলে, তুমি যতটা চালাক মনে করো তুমি ততটাও চালাক নয়, আসলেই তুমি বোকা রানী। আশমিন এবার পড়াতে শুরু করে। ক্লাস শেষে আশিমনকে বের হতে দেখে ওরা তিনজন স্বস্তির নিঃশ্বাস ফেলে। রুহি ফিস ফিস করে বলে, যাক বাবা, বাঁচা গেল, স্যার আমাদের চিনতে পারেনি। কিন্তু আশমিন দরজার কাছে গিয়েই আবার পিছনে ফিরে তাকায়, আর রুহিকে উদ্দেশ্য করে বলে, মিস রুহি, ছুটির পরে আমার কেবিনে এসো, কিছু জরুরি কথা বলার আছে। এই বলে আর এক মুহূর্ত দাঁড়ায় না, সেখান থেকে চলে যায়। রুহি তো ভয়ে জান যায় যায় অবস্থা, তাহলে কি স্যার চিনে ফেলল? এইসবই ভাবছে। এর মাঝেই নীলা বলে, হয়েছে, এবার ধরা পড়ে গেলি রে রুহি, এখন কি হবে? আমি আগেই না করেছিলাম স্যারের পিছনে লাগিস না, কিন্তু আমার কথা শুনিস নাই। এখন যে স্যার কি করবে সেটা ভেবেই আমার হাত পা কাঁপছে ভয়। রিমাও ভয় পাচ্ছে, এখন স্যার যদি প্রিন্সিপাল স্যারকে বলে তাদেরকে কলেজ থেকে বের করে দেয়, তখন কি হবে? রুহি বলে, স্যারকে বাঁশ খাওয়াতে গিয়ে এখন নিজেই বাঁশ খেয়ে বসে আছি, এখন আমার কি হবে রে? নীলা কিছু একটা মনে করে হাস্যোজ্জ্বল মুখে বলে ওঠে, তোর আর কি হবে, স্যারের বাবুর আম্মু হবি, আর আমরা খালামণি হব। টেনশনের মাঝে রিমা ফিক করে হেসে দেয়, আর তা দেখে রুহির আগে তেলে বেগুনে জ্বলে ওঠে, আর ওদেরকে বকা দিয়ে ব্যাগ নিয়ে হন হন করে ক্লাস থেকে বেরিয়ে যায়। আজ আর ক্লাস করবে না, আর স্যারের সাথে দেখাও করবে না, কয়েকদিন কলেজে আসবে না সে, তাহলে স্যার ওইসব ভুলে যাবে। এই ভেবে রাগ ভুলে খুশিতে গদগদ হয়ে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে হঠাৎ একটা কালো দামি গাড়ি রুহির চোখে পড়ে, আর রুহি বুঝতে পারে এটাই আশমিনের গাড়ি। মাথায় একটা বুদ্ধি আসতেই বাঁকা হেসে বিড়বিড় করে বলে, আমাকে বাদর বলা তাই না? এইবার তোমার 12টা বাজাবো চান্দু, দেখবো তুমি গাড়ি নিয়ে কিভাবে আজ বাড়ি যাও। যেই ভাবা সেই কাজ। রুহি হিজাব থেকে একটা পিন নিয়ে গাড়ির 2টা চাকা ফুটো করে দেয়। কাজটা সম্পন্ন করে বিশ্ব জয় করা হাসি দিয়ে উঠে পড়ে। আর এইসব দেখে নীলা আর রিমার মাথায় হাত। তারা রুহিকে বেরুতে দেখে তারাও পিছু পিছু আসে, আর দেখে রুহি এই কাণ্ড ঘটিয়েছে। তারা দৌড়ে রুহির কাছে আসে আর বলে, এটা তুই কি করলি রুহি? এমনি এক আকাম করে ধরা খেয়ে গেছি, এখন আবার তুই এইসব করলি? এখন যদি স্যার এটা জানতে পারে তো তুই শেষ বইন। রুহি বোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, স্যার আমাকে ফেলে তো শেষ করবে, আমি কয়েকদিন ক্লাসেই আসব না, স্যার আমাকে পাবে কোথায়? এই বলে হেলতে দুলতে চলে যায়। তার পিছু পিছু নীলা আর রিমাও যায় মাথা চাপড়াতে চাপড়াতে। ছুটির শেষে আশমিন নিজের কেবিনে বসে আছে, এখনও রুহিকে না দেখে বিরক্ত হয়। বিরক্ত হয়ে আশমিন বাহিরে চলে আসে। কলেজ প্রায় ফাঁকা হয়ে গেছে। চারদিকে নজর বুলায়, কিন্তু কোথাও রুহিকে দেখতে না পেয়ে বুঝতে পারে রুহি চলে গেছে। রাগে আশমিনের মাথা ফেটে যাচ্ছে, মন যাচ্ছে এই অবাধ্য মেয়েটাকে মাথায় তুলে আছাড় মারতে। আশমিনও রাগে গজরাতে গজরাতে গাড়িতে এসে বসে গাড়ি স্টার্ট দেয়, কিন্তু গাড়ি চলছে না দেখে বিরক্ত হয়ে গাড়ি থেকে নামে। আর যা দেখতে পায় তাতে তার রাগ আরও চরম পর্যায়ে উঠে যায়।
সে বুঝতে পারে এই কাজটা কে করেছে। সে ছাড়া তার গাড়ির আশেপাশেও আসার কেউ সাহস পাবে না। আশমিন মনে মনে বলে, তুমি বড্ড বার বেড়েছ মেয়ে, তোমাকে তো শাস্তি পেতেই হবে। আমার সাথে লাগতে আসা এই আশমিন চৌধুরীর সাথে, এর ফল তো তোমার ভুগতেই হবে মিস রুহি। রুহি খুশি মনে নাচতে নাচতে বাড়িতে ঢুকে পড়ে। রুহিকে এত খুশি দেখে আয়েশা বেগম বলে ওঠেন, কি রে, তোকে আজ এত খুশি লাগছে কেন? আবার কার সর্বনাশ করে এলি তুই? রুহি মায়ের কথায় মুখটাকে ইনোসেন্ট বানিয়ে বলে, মা, তুমি আমার সাথে এমন ঘুষেটি বেগমের মতো ব্যবহার করো কেন? আমি কি কারো কিছু করতে পারি? আমি কত আলাবুলা সহজ সরল একটা বাচ্চা মেয়ে। আয়েশা বেগম রুহির কান টেনে ধরে বলে, ফাজিল মেয়ে, সবসময় শুধু ফাজলামি করা, তাই না? রুহি মুখটাকে বাচ্চাদের মতো করে চেঁচিয়ে কাদো কাদো গলায় বলে, মা ছাড়ো, বেচারা কান কি করেছে? তুমি এই নিরীহ কানটাকে কেন ধরেছ? মেয়ের এমন চেহারার কথা শুনে আয়েশা বেগম হেসে দিয়ে কান ছেড়ে দেয়। রুহি ছাড়া পেয়ে দেয় এক দৌড়, সোজা তার রুমে ঢুকে যায়। আয়েশা বেগম মেয়ের কাণ্ড দেখে হেসে বলে, পাগলি একটা। আয়েশা বেগম মেয়েকে প্রচুর ভালোবাসে। মেয়েটা তার চঞ্চল দুষ্টু, তবে মনটা ভীষণ ভালো। নিজেকে সবসময় হাসি খুশি রাখে, আর আশেপাশের সবাইকেও হাসি খুশিতে মাতিয়ে রাখে। আয়েশা বেগম বলেন, আমার মেয়েটাকে এভাবেই হাসি খুশি রেখো আল্লাহ, কোনো দুঃখ কষ্ট যেন আমার মেয়েটাকে ছুতে না পারে। রাতে রুহি নিজের রুমে শুয়ে ফোন কল করছিল। তখনই তামিম প্রবেশ করে রুমে। তামিম গিয়ে বসে রুহির পাশে। রুহি ফোন রেখে ভাইয়ের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। তা দেখে তামিম মুচকি হাসে, আর রুহির মাথায় হাত বুলিয়ে বলে, আমার পাখিটা কি করছিল? তামিম ভাইয়ের কথায় বলে, এই তো একটু ফোন কল করছিলাম। তুমি কখন এলে ভাইয়া? তামিম বলে, এই তো একটু আগে এসেছি। একটা গুড নিউজ আছে পাখি। রুহি খুশি হয়ে বলে, কি গুড নিউজ ভাইয়া? তামিম বোনের খুশি দেখে মুচকি হাসে আর বলে, রিশান ভাইয়ের বিয়ে আর 5 দিন পরে, তাই ফোন দিয়ে আমাদের যেতে বলেছে। এই কথা শুনে রুহি লাফ দিয়ে উঠে পড়ে আর তামিমের গলা জড়িয়ে ধরে বলে, তুমি সত্যি বলছো ভাইয়া? বলো না আমরা কবে যাব? তামিম বলে, এই তো আগামীকাল সকালে রওনা দেবে, কিন্তু আমি যেতে পারবো না। রুহি মন খারাপ করে বলে, কেন ভাইয়া, তুমি যাবে না কেন? তামিম বোনের মন খারাপ দেখে গাল টেনে হেসে বলে, অফিসের জরুরি কাজে চট্টগ্রাম যেতে হবে 1 সপ্তাহের জন্য। রুহি মন খারাপ করে বসে থাকে। তা দেখে তামিম বলে, মন খারাপ করো না সোনা বনুটা, আমাকে ভিডিও কলে সব দেখাস, মনে করবি আমি তোদের সাথেই আছি। রুহি এবার বলে, আমি একা যাব না। তামিম, একা কোথায়? মা বাবা তো যাবে। রুহি এবার মুখটাকে আরো মলিন করে বলে ওঠে, তুমিও যাবে না, আবার ওইখানে রিমা নীলাও থাকবে না। দূর, আমি যাবই না। তামিম হেসে দেয় রুহির কথায় আর বলে, আমি তো জানি আমার বোনটা তার 2 সাথী ছাড়া সময় কাটে না, তাই তো তাদেরকেও বলেছি যাওয়ার জন্য, অনুমতি নিয়েছি। রুহি এবার খুশিতে জড়িয়ে ধরে তার ভাইকে আর বলে, সত্যি ভাইয়া, তুমি খুব 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 ভালো, আল্লাহ বোলা ভাইয়া। তামিমেও হেসে বোনকে জড়িয়ে ধরে বলে, আমিও ভালোবাসি আমার দুষ্টু পিচ্ছি বোনটাকে। এই বলে রুহির কপালে চুমু এঁকে দেয়। তারপর আর কিছুক্ষণ থেকে তামিম চলে যায় রুম থেকে। রিশান হলো রুহির মামাতো ভাই। রুহিদের নানো বাড়ি রাঙ্গামাটি। রিশানের বিয়ে, তাই রাঙ্গামাটি যাবে তারা। তামিম চলে যেতেই রুহি মনে মনে বলে, যাক বাবা, ভালো হয়েছে, এই কয়দিন কলেজে যেতে হবে না, ওই গুমরো মুখোটার মুখোমুখি হতে হবে না আর। এই বলে খুশিতে গান গাইতে থাকে, কলেজে যাব না নানা, গুমরো মুখো স্যার আমাকে পাবে না নানা। কিছুক্ষণ বিছানার উপর লাফিয়ে রিমা আর নীলিকে গ্রুপ কল দিয়ে কথা বলতে থাকে। আশমিন সহ খাবার টেবিলে সবাই খাবার খাচ্ছিল। তখন আশমিনের বাবা জাবেদ চৌধুরী সবার উদ্দেশ্যে বলে ওঠেন, আমাদের আগামীকাল রাঙ্গামাটি যেতে হবে, তোদের ফুফির এখানে। এটা শুনে সাইয়াদা বলে, কেন বড় আব্বু? জাবেদ চৌধুরী বলেন, রিশানের বিয়ে 5 দিন পরে, তাই আমাদের সবার যেতে হবে। এই কথা শুনে সবাই খুশি হয় ভীষণ, কিন্তু আশমিন নির্বিকার, কোনো কথা বলে না, চুপচাপ খেতে থাকে। তা দেখে জাবেদ চৌধুরী বলেন, আশমিন, তোমার কলেজ থেকে ছুটি নাও, তোমাকেও যেতে হবে। আশমিন এক পলক বাবার দিকে তাকায়, তবে কিছু বলে না। জাবেদ চৌধুরীও কিছু বলেন না, কারণ তিনি জানেন তার ছেলের আগে জেদি হলেও মা বাবার কথা কখনো ফেলবে না। আশমিন খেয়ে ওপরে নিজের রুমে চলে যায়। আশমিন বিছানায় শুয়ে ফোন করে একটা ছবি জুম করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই ছবির দিকে, আর বিড়বিড় করে বলে, তুমি এত মায়াবী কেন মায়াবতী? আমি যে ভীষণভাবে তোমার মায়াতে আসক্ত হয়ে গেছি মায়াবতী। এই বলে ছবিতে একটা চুমু খায়, তারপর ছবির দিকে তাকিয়ে কি মনে করে একটা রহস্যময় হাসি দেয়। রুহি আজ সকাল সকাল উঠে যায়। সে আজ ভীষণ খুশি। রুহি ফ্রেশ হয়ে নিচে চলে যায়, দেখে তার বাবা সোফায় বসে চা খাচ্ছে। রুহিকে দেখে তার বাবা বলে, উঠে গেছো মামুনি? রুহি ভাবছে হয়তো সে ভুল দেখছে, তাই চোখ দুটি ঢোলে আবারও তাকায়, কিন্তু না, সামনে থাকা মানুষটা তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। রুহি বিড়বিড় করে বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখানে স্যার আসলো কিভাবে? নাকি স্যারের রূপে কোনো জিন তার সামনে দাঁড়িয়ে আছে? এটা ভাবতেই রুহির অন্তরাত্মা কেঁপে ওঠে। ভয়ে ভয়ে বলে, জিন স্যার, আমাকে ছেড়ে দিন প্লিজ, আমি কিছু করিনি, সত্যি বলছি। আশমিন বেশ অবাক হয়ে যায় রুহির কথায়,
পরক্ষণেই রুহির অবস্থা দেখে আশমিনের পেট ফেটে হাসি আসছে, তবে হাসি আটকে রেখে গম্ভীর গলায় থমকে বলে, এই মেয়ে কি আবল তাবল বকে যাচ্ছ কখন থেকে? তুমি কি পাগল মেয়ে? আর আমাকে জিন স্যার বললে কেন? আমাকে কি দেখতে জিনের মতো লাগে? রুহি আশমিনের ধমকে আরও ভয় পেয়ে যায়। সে উঠে উল্টো দিক দিয়ে দৌড় দিয়ে নিজের রুমে গিয়ে তার বাজাটা ঠাস করে বন্ধ করে দেয় এবং জোরে জোরে শ্বাস নিতে থাকে, যেন আর একটু সময় থাকলে দমবন্ধ হয়ে মরে যেত। আশমিন সেখানেই আহাম্মকের মতো দাঁড়িয়ে থাকে, হয়তো ভাবতে পারেনি রুহি এমন করবে। কিন্তু পরক্ষণেই তার ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে বিড়বিড় করে বলে, পেয়েছি তোমাকে মেয়ে, আমার সাথে লাগতে আসার শাস্তি এখন তোমাকে হারে হারে বুঝাবো বাচ্চাত মেয়ে। এই বলে সে নিচে চলে যায়। আশমিনরা ঘণ্টাখানিক আগেই এসেছে, ফ্রেশ হয়ে নিচে যাচ্ছিল, তখনই রুহির সাথে ধাক্কা খায়, আর এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রুহির বাকবাকানি শুনছিল। রুহি নিজেকে কোনো রকম ঠিক করে ব্যালকনির থেকে পা বাড়ায়, তখনই দেখতে পায় ব্যালকনি থেকে রিমা আর নীলা আসছে। রুহি ভাবছে ওরা ব্যালকনিতে ছিল এতক্ষণ, আর আমার সাথে এত কিছু হয়ে গেল, এই বয়রাগুলো শুনতেও পেল না, আজব তো। রিমা রুহিকে দেখে বলে, কিরে তোকে এমন দেখাচ্ছে কেন, আর কখন উঠলি ঘুম থেকে? রুহি বলে, এই শয়তানের নানিরা কোন দুনিয়ায় ছিলি তোরা হে? আমি যদি মরেও যাই তবুও দেখা যাচ্ছে তোরা টের পাবি না, কুত্তির দল। তোদের মতো বান্ধবী আমার লাগবে না, হেচ্ছা মারি তোদের। রুহি একদমে কথাগুলো বলে নিঃশ্বাস নেয়, আর রিমা আর নীলা দুইজনেই রুহির কথায় তাবদা খেয়ে দাঁড়িয়ে থাকে। তারা বুঝে পাচ্ছে না রুহি এমন করছে কেন হঠাৎ। তখনই রুহির মা আয়েশা বেগম রুমে ঢুকে আর বলে, এই যে মা জননীরা, খেতে চলুন, সবাই অপেক্ষা করছে। এই বলে উনি বেরিয়ে যান, আর ওনার পিছু পিছু ওরা তিনজনেও যান। এইবার নীলা বলে, এই রুহি তুই এমন করছিস কেন, কি হয়েছে একটু বলবি? রুহি বলে, আমি নিজেও জানি না কি হয়েছে, আমার মনে হচ্ছে এই বাড়িতে জিন আছে। নীলা চিল্লিয়ে বলে, কি বললি তুই বোন, এমন কথা বলিস না, তুই তো জানিস আমি এসবে কতটা ভয় পাই। রিমা বলে, আরে মেরি মা আস্তে চিল্লা, আর রুহি তুই কি বলছিস, মাথা ঠিক আছে তোর? ওরা কথা বলতে বলতে নিচে নেমে আসে। রিমা আর নীলা সামনে টেবিলের দিকে তাকিয়ে আশমিনকে দেখে যেন তারা একটা ঝটকা খায়। রিমা রুহিকে আস্তে আস্তে বলে, কিরে রুহি, স্যার এখানে কেন রে? রিমার কথায় রুহিও তাকায়, সেদিকে দেখে রিশানের সাথে হেসে হেসে কথা বলছে। রুহি বুঝতে পারে এটা জিন নয়, বরং স্বয়ং আশমিন স্যারই জলজ্যান্ত বসে আছে। রুহি মনে মনে বলে, তাহলে সত্যি স্যার আসছিল, আর আমি কি নাকি বলেছি? আল্লাহ আমারে একটু সুবুদ্ধি দাও। কিন্তু স্যার এখানে কেন, এটাই ওর মাথায় ঢুকছে না। রুহির ভাবনার মাঝেই নীলা একই প্রশ্ন করে। তখন রুহি বিরক্ত নিয়ে বলে, আমি কি করে বলবো বল, তোরা যেখানে আমি তো সেখানেই। খাবার টেবিলে কোনো কথা না বলে ভদ্র সভ্য মেয়ের মতো খেতে থাকে, আর মাঝে মাঝে আশমিনকে আর চোখে দেখে। খাবার শেষে ড্রয়িং রুমে সবাই এসে বসে, এবং রুহিরা জানতে পারে যে আশমিন স্যার হল রিশানের মামাতো ভাই। তবে রুহি ওদেরকে এর আগে দেখেনি, তাই জানত না এই ব্যাপারে। কিছুক্ষণের মধ্যেই রুহি সবার সাথে মিশে যায়, আর সাইদার সাথেও বেশ ভাব হয়ে যায় তিন বান্ধবীর। রুহি মাঝে মাঝে এমন কথা বলে ওঠে যে কেউ না হেসে পারে না। নীলা, রিমা, সাইদা হেসে খুঁটি খুঁটি হচ্ছে, আর কেউ একজন নীলার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। চোখের পলক এক মুহূর্তের জন্যেও তার নড়চড় হচ্ছে না। তা কেউ খেয়াল না করলেও একজনের চোখে ঠিকই পড়েছে, আর সেটা হলো আশমিন। আশমিন জিহানের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে। তা দেখে জিহান তথামত খেয়ে যায়, তার চোখ নামিয়ে নেয়। রাতে 1টা, রুহির ঘুম আসছিল না। এতক্ষণ ঘুমানোর ফলে তার চোখে কিছুতেই ঘুম ধরা দিচ্ছে না, অথচ এই দুই বানর বেঘুরে ঘুমাচ্ছে। রুহি বিছানা থেকে উঠে বসে। চাঁদের আলো জানালা দিয়ে এসে রুমটা আলোকিত করে দিয়েছে। রুহি জানালা দিয়ে বাহিরের দিকে তাকায়। চাঁদের আলোয় পরিবেশটা খুব মোহনীয় এবং নজরকাড়া লাগছে। রুহি কিছু একটা মনে করে রুম থেকে বেরিয়ে যায়, ছাদের দিকে চলে যায়। মনে মনে ভেবে নেয় আজ সে চন্দ্রবিলাস করবে এবং এই সুন্দর মোহনীয় পরিবেশটা উপভোগ করবে। ছাদের দরজায় আসতেই কারো গিটারের টুংটাং শব্দ শুনতে পায়। রুহি শব্দ অনুসারে সেদিকে তাকায়, দেখতে পায় কেউ একজন উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে আর গিটারের স্বর তুলছে। রুহির কাছে খুব ভালো লাগছে বিষয়টা। সে ধীরে ধীরে এগিয়ে যায় সেদিকে। তখনই এক স্বরেলা কণ্ঠে গেয়ে ওঠে, তুই কবে যে বুঝবি বল, এই পাগল মনের উতাল পাতাল। হলো পাঞ্জারা পাঞ্জারা, হলো পাঞ্জারা পাঞ্জারা এই মন,
তোর পথেই পথ চেয়ে আমি আছি সারাক্ষণ। জানি না কিভাবে, মনেরই স্বভাবে মিশে গেলি তুই। দিলি না যে ছায়া, হলি যে আলেয়া, তবুও ভাবি ছুই এই জীবন মরুতে তোকে খোঁজে দুই নয়ন। হলো বাঞ্জারা বাঞ্জারা, হলো পাঞ্জারা এই মন। এতক্ষণ রুহি খুব মুগ্ধ হয়ে গানটা শুনছিল। রুহির মনে কেমন অদ্ভুত এক ফিলিং হচ্ছে, এক অজানা ভালো লাগা কাজ করছে। কিন্তু রুহি ভালো লাগায় এক বালতি পানি ঢেলে আশমিনেক ধমক দিয়ে বলে ওঠে, এই মেয়ে, এত রাতে এখানে কি করছো? রুমে যাও। রুহি আশমিনের ধমকে কেঁপে ওঠে আর ভয় পেয়ে যায়, আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ছাদ থেকে ধূপধাপ হেঁটে নেমে আসে আর মনে মনে আশমিনের 14 গোষ্ঠী উদ্ধার করতে থাকে। শয়তান, বাচ্চাত, অ্যানাকোন্ডা, বাদাইম্মার নাতি সব সময় শুধু ধমকের উপর রাখে। ধমক ছাড়া মনে হয় তার মুখ দিয়ে মিষ্টি কথা বের হয় না। জন্মের সময় মনে হয় মধুর পরিবর্তে তিতা করলার রস ওর মুখে ঢেলে দিয়েছিল। ডেভিল একটা। তোর কপালে বউ নেই, থাকলেও বিবাহিত 50 বছরের মহিলা হবে তোর বউ, এই আমি অভিশাপ দিলাম। এদিকে আশমিন আকাশের দিকে তাকিয়ে আনমনেই বলে, হাজার নারীর ভিড়ে শুধু তোমাকেই খুঁজে নিয়েছি। আমার এই মন চিরকালের তরে শুধু তোমাকেই দিয়ে দিয়েছি মায়েবতী। বিয়ের আরও 4 দিন বাকি, যা কাজ আছে তা তো বড়রাই সামলাবে, আর ছোটরা এরা তো আনন্দ হৈহল্লোরে সময় কেটে যায়। কাজ করবে কখন? আর এরাই বা আর কি কাজ করবে? আর যেখানে রুহি আছে সেখানে কাজের পরিবর্তে অকাজটাই বেশি হবে। রুহি, রিমা, নীলা আর কয়েকটা মেয়ে রুমে বসে আড্ডা দিচ্ছিল। তখন হঠাৎ রুহি বলে ওঠে, চল আমরা ঝিলের কাছে যাই, একটু ঘুরে আসা যাবে, সময়টাও কেটে যাবে। সবাই রাজি হয়ে যায়। রুহির নানু বাড়িটা কিছুটা গ্রাম্য এলাকায়, ভীষণ সুন্দর এলাকাটা। গ্রামের প্রাকৃতিক দৃশ্য নজর কাড়া। রুহি, রিমা, নীলা, সাইরা আর রিশা আরও কয়েকটা মেয়ে মিলে রুম থেকে বের হয় ঝিলে যাওয়ার জন্য। রিশা রিশানের বোন, রুহির সমবয়সী। সবগুলোকে একসাথে আসতে দেখে রুহির মামি মনোয়ারা বেগম বলেন, কিরে তোরা এমন দল বেঁধে কোথায় যাচ্ছিস? মনে হচ্ছে যুদ্ধযাত্রায় রওনা হচ্ছিস। রুহি তার মামিকে জড়িয়ে ধরে বলে, মামি, আমরা একটু ঝিলের কাছে যাব ঘুরে আসতে। ঝিলের কথা শুনেই আয়েশা বেগম বলে ওঠেন, একদম না, তোরা এখানে যাবি না। রুহি মায়ের দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলে, কেন যাব না মা? এবার রুহির মা কিছুটা গম্ভীর স্বরে বলে ওঠেন, তুই ওখানে গিয়ে একদম স্থির থাকবি না আমি জানি। কখন লাফাতে লাফাতে ঝিলের পানিতে পড়ে যাস নিজেই বুঝতে পারবি না। আর তুই সাঁতারও জানিস না, এর চেয়ে বরং না যাওয়াই ভালো। শুরু হয়ে যায় রুহির মেলোড্রামা। নেকা কান্না করতে করতে বলে, মা একটু যাই, দেখো আমি একদম দুষ্টুমি করব না, আর লাফালাফি তো করবই না, প্লিজ মা। রুহিরকে এভাবে বলতে দেখে মনোয়ারা বেগম বলেন, তুমি আর না করবে না আপা, যাক একটু ঘুরে আসুক, এতে সবারই ভালো লাগবে। আর রুহিকে উদ্দেশ্য করে বলে, রুহি মামুনি, তুমি একদম দুষ্টুমি করবে না, বুঝেছ? রুহি মাথা নাড়ায়, মানে সে বুঝেছে। ব্যাস, আর পায়কে দৌড়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। পিছু পিছু অন্যরাও যায়। পিছন থেকে মনোয়ারা বেগম রিশাকে উদ্দেশ্য করে বলে ওঠে, রুহিকে দেখে রাখতে। রুহিরা যাবার প্রায় 30 মিনিট পর আশমিন আর রিশান বাড়ি আসে। তারা একটা কাজে বাহিরে গিয়েছিল, এখনই এসেছে। আশমিন বাড়িতে ঢুকে দেখে কেমন এক অদ্ভুত নীরবতায় ছেয়ে আছে, কোনো হই হল্লোর কথা বলার শব্দ পাচ্ছে না। আশমিন মনে মনে ভাবে, কি ব্যাপার, বাড়িটা এত নীরব লাগছে কেন? এই বাচাল মেয়েটা থাকা সত্ত্বেও এতটা নীরব মানতে পারছি না বিষয়টা। আশমিনকে এভাবে ভাবতে দেখে রিশান বলে, কি রে আশমিন, কি ভাবছিস? আশমিন সোজাসুজি জবাব দেয়, এতটা নীরব লাগছে কেন? কোনো সারা শব্দ নেই। তোমার ওই বাচাল মেয়েটা থাকলে তো এতটা নীরব হওয়ার কথা না। আশমিনের কথায় রিশান মিছে রাগ দেখিয়ে বলে, খবরদার, আমার মিষ্টি বোনটাকে একদম বাচাল বলবি না। আর তুই কিন্তু আমার এই বাচাল বোনটার প্রেমেই আরও 5 বছর আগেই পিছলে খেয়ে পড়েছিলি। আশমিন এবার মাথা চুলকায় আর বিড়বিড় করে বলে, সেটা তোমার ওই বোন বুঝলে তো, সে তো আছে সারাক্ষণ তার দুষ্টুমি নিয়ে, কোনো সময় কোনো কিছু সিরিয়াসলি নেয় না। রিশান আফসোসের স্বরে বলে, আহারে আমার ভাইটা, কে বলবে এমন রাগী গুরুগম্ভীর ছেলেটাও এত গভীরভাবে কাউকে ভালোবাসতে পারে। আশমিন বলে, কেন, রাগী গম্ভীর ছেলেরা কি ভালোবাসতে পারে নাকি? রিশান, অবশ্যই পারে, কিন্তু তুই ওকে ভালোবাসার কথা জানাচ্ছিস না কেন? আশমিন বলে, জানাবো সময় হলে। আগে তো মহারানীর মনে আমার প্রতি ভালোবাসার অনুভূতি জাগাই,
আমাকেও সে বুঝে নিক, তাকে কতটা ভালোবাসি সে বুঝে নিক। তাদের কথোপকথনের মাঝেই হাতে শরবতের গ্লাস নিয়ে এগিয়ে আসেন মনোয়ারা বেগম। রিশান গ্লাস নিতে